নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার একটা হোটেলের মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। তো তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে পূজা বিশ্বাস দিদি, কলকাতা থেকে। দিদি যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম পূজা বিশ্বাস, আমার বাড়ি কলকাতায়। কিছু প্রাইভেসির কারণে বললাম না আমার এক্স্যাক্ট বাড়িটা কোথায়। তো আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলবো, সেই ঘটনাটা আমার জীবনে ঘটা একটা মারাত্মক ভয়ানক ঘটনা। ঘটনাটা আমার জীবনে ঘটে 2013 সালে। তার আগে বলে দিই, 2010 সালে আমার বিয়ে হয়। 2010 সালে বিয়ে হওয়ার পরে যেহেতু আমিও জব করি আর আমার হাজব্যান্ড, যার নাম কিরণ, সেও জব করে, আমরা দুজনেই প্রাইভেট সেক্টরে জব করি, সেহেতু আমাদের সেরমভাবে ঘুরতে যাওয়ার কোনো সুযোগ হয়নি। তো 2012 সালে আমার বোনের বিয়ে হয়। 2013 সালে গিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার বোন আর বোনের বর, যার নাম অমিত, 4 জন মিলে প্ল্যানিং করে আমরা ঘুরতে যাব। কোথায় যাব? দীঘায় যাব। তো যখন আমরা বেরাবো দীঘার জন্য, তার 1 সপ্তাহ আগে আমরা 4 জন আমাদের বাড়িতে বসে গল্প করছিলাম দীঘায় গিয়ে কি করব, কোথায় থাকব। তো আমার বোনের বর অমিত তখন বলে, দিদি চলো একটা বিশাল বড় কিছু এক্সপেরিমেন্ট করি। আমার বর বলে, কি এক্সপেরিমেন্ট করবি বল। তখন ও বলে, আমরা একটা কাজ করি, আমরা অনলাইনে হোটেল বুক করব যার রেটিং খারাপ আছে। আমি বলি, কি বলছোটা কি? রেটিং খারাপ আছে মানে? রেটিং খারাপ থাকলে ভালো সার্ভিস পাবো না, ভালো জিনিস খাবার হয়তো পাবো না, ভালো বেড পাবো না, এসি পাবো না। তখন বোনের বর বলে, এটাই তো মজা, আমরা এদিক ওদিক যাই, খুব ভালো সার্ভিস পাই, বাট আমরা এইবার এমন জায়গায় যাব যেখানে আমরা ভালো সার্ভিস পাবো না। তারপর আমরা দেখব যে আদৌ মানুষ ওটাকে সত্যি রেটিং দেয় না ভুয়ো। তো খুঁজতে খুঁজতে নিউ দীঘাতে আমরা একটা হোটেল পাই। হোটেলটার রেটিং 1 স্টারের, একদম 1 আর 2-এর মাঝখান বরাবর একটা রেটিং আছে, মানে ফুল 2 হয়নি। আর ওই যে রেটিংটা আছে না, রেটিংয়ের নিচে কমেন্টসগুলোর মধ্যে 90% কমেন্টস হন্টেড বলে লেখা রয়েছে, মানে হন্টেড হোটেল, প্যারানর্মাল জিনিস নাকি ওই হোটেলে দেখা যায়। তো প্রথমত আমি তো খুব এই সব জিনিসে ভয় পাই। সো আমি বললাম যে না বাবা, আমি তো যাচ্ছি না এইসবে। আমার বর, আমার বোন আর বোনের বর 3 জন মিলে খুব লাফালাফি চালু করলো যে না এই হোটেলেই যাব। তো কোনো রকম বলার পরে আমরা বুকিং করি। আর সবথেকে আশ্চর্যজনক, তোমরা যখন অনলাইনে কোনো জায়গা বুক করবে না, ফোন করার পরে ওরা প্রথমে বলে যে ঠিক আছে ম্যাডাম, আমরা আপনাকে জানাবো যে আদৌ রুম অ্যাভেলেবেল আছে কি না। কিন্তু এইবার এই হোটেলটায় যখন আমরা কল করি না, এরা প্রথম কথা বলে যে হ্যাঁ হ্যাঁ আপনারা কবে আসছেন বলুন। এমনকি আমরা জিজ্ঞেস করি কোনো অ্যাডভান্স লাগবে, ওরা বলে না না আপনি যখন আসবেন রুম পাবেন। তো আমরা বললাম খুব ভালো, অ্যাডভান্সও দিতে হবে না। তো আমরা ঠিক মে মাসের 14 তারিখে বেরাই। 14 তারিখে বেরানোর পরে আমরা পৌঁছাই গিয়ে অনেক রাতে দীঘাতে, মানে আমরা 7টা সাড়ে 7টার ট্রেনটা ধরি আর পৌঁছাতে ওই 12:30 মতো বেজে যায়। আমরা নেমে একটা টোটো করে ওই হোটেলটার সামনে যাই। এবার হোটেলটা একটা বর্ণনা দিয়ে দিই। একটা সরু গলির একদম মুখে, মানে লাস্টে গিয়ে ওই হোটেলটা দাঁড়িয়ে আছে। বাইরে থেকে রং চটে গেছে হোটেলটার। হোটেলটা বেশি বড় না, 2 তলার হোটেল। ফার্স্ট ফ্লোর যেটা আছে সেটাতে আমরা দেখলাম 2টো কাপলস রয়েছে। আর সেকেন্ড ফ্লোরে যখন আমরা উঠছি, মানে চেকিং করে, আর হ্যাঁ তার থেকে বড় কথা, হোটেলটার প্রাইস খাওয়া দাওয়া নিয়ে মাত্র 1200 টাকা। তাই আমরা ভাবলাম যে হোটেলটায় এমন কি আছে যে এত কম, কোনো অ্যাডভান্স নিল না। তারপরে আমরা সেকেন্ড রুমে, আমাদের রুমটা হয় পাশাপাশি, আমার বোন আর বোনের বর একটাতে, একটাতে আমি আর আমার বর।
তো আমরা যখন সেকেন্ড রুমে যাচ্ছি, প্রথম যে জিনিসটা আমার মনে একটু খটকা দেয়, আমরা যখন সেকেন্ড রুমে উঠি, পুরো মানে একদম বারান্দা টাইপের, আর একদম বারান্দার লাস্টে গিয়ে দুটো রুম পাশাপাশি, আর দুটো রুমে একটাতে আমার বোনের বর, একটাতে আমরা থাকবো, আর উল্টো দিকে আরেকটা রুম আছে যেটা বন্ধ, আর সেকেন্ড রুমে একটা বয়স্ক কাকা কাকিমা থাকছেন। আমরা ওদের সাথে দেখা হয়েছে, হাই হ্যালো করলাম। ওরা বলল ওরা নাকি পরশু দিন বাড়ি চলে যাবে। আমরা বললাম আমরাও তো চলে যাব, কিন্তু আমরা 3 দিন পরে যাব। কিন্তু সেকেন্ড যেটা আমার খুব একটা খটকা লাগলো, ওই কাকুটা বলল একটু সাবধানে থেকো। কেন বললো জানি না। তো আমরা কোনো রকম সেই টাইমে তো অত খেয়াল নেই, আমরা রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে যাওয়ার পরে প্রথম যেটা জিনিস, এসিটা ঠিকঠাক চলছে না, আর রুমটার মধ্যে না কিরকম একটা ভটকা মারা গন্ধ, মানে ইঁদুর টিঁদুর মরে থাকলে একটা গন্ধ ছাড়ে না, দুটো রুম দিয়েই। তো আমার বর আর আমার বোনের বর মিলে নিচে গেল, একটা রুম ফ্রেশনার নিয়ে আসলো, এসে রুমের মারলো, আর আমার কাছেও বডি স্প্রে ছিল, সেটাও মেরে দিলাম। তো ফার্স্ট নাইট যখন আমরা থাকলাম না, কোনো অসুবিধা হলো না। এমনকি আরেকটা জিনিস বলে দিই, রুম সার্ভিস যেটা ছিল না, আমাদের ওখানে বলে দেওয়া হয়েছিল রুম সার্ভিস দেওয়া হবে, কিন্তু আমরা যখন ফোন করি যে আমাদের এরকম খাবার লাগবে, ওরা বলে যে 6টার পরে কেউ সেকেন্ড ফ্লোরে যেতে পারবে না, আপনাদের নিচে এসে খাবার নিয়ে যেতে হবে। প্রথমত তো আমি খুব রেগে যাই, আমি বলি যে না, এরকম করলে হবে না, তাহলে আমরা রুম ছেড়ে দেবো। কিন্তু ওরা কি করে না, তোমরা যখন ওই হোটেলটা যাবে, ওরা যাওয়ার পরে তোমরা যে কদিন থাকবে, মানে 3 দিন থাকলে 3 দিনের টাকাটা তোমার থেকে নিয়ে নেবে। তো আমি রেগে মেগে একদম গিয়ে নিচে গিয়ে তো ঝগড়া বাঁধিয়ে দিয়েছি যে আমাদের টাকা ফেরত দিয়ে দিন, আমরা চলে যাব। আর লোকটা আমার সাথে কন্টিনিউয়াস তর্ক করে যাচ্ছে যে না, কোনো টাকা তো ফেরত দেবেই না, উল্টা আমাকে বলছে যে এরম কোনো নিয়ম নেই, আর আমাদের এখানে এত স্টাফ নেই যে আপনার ওখানে গিয়ে খাবার দিয়ে আসবে। তো কোনো রকম আমার বোনের বর আর আমার বর মিলে আমার শান্ত করে ওপরে নিয়ে গেল, আর খাবারটাও ওপরে নিয়ে আসলাম আমরা। খাবারটা আবার খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়লাম। সেই দিন আর আমাদের কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা শুরু হয় সেকেন্ড ডে থেকে। আমার ঘুমটা সকালবেলা ভেঙে যায় 7টার সময়। আমি পর্দা সরিয়ে দীঘার সমুদ্রের দিকে তাকিয়ে আছি, মানে যেখানটায় ইয়েটা ছিল না, মানে একদম গলির লাস্টে। আমরা এখন তাকাবো, দূর থেকে দীঘাটা দেখা যাবে, মানে সমুদ্রটা। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছি। আমার ঠিক ফিল হলো আমার পাশে কেউ একটা এসে দাঁড়ালো। প্রথমত আমি ভাবলাম যে হয়তো আমার হাজব্যান্ড, কিন্তু আমি না দীঘার ওই সমুদ্র দেখতে দেখতে কোথায় যেন একটা হারিয়ে গেছি। তারপরে আমি ফিল করলাম আমার হাতের ওপরে কেউ একটা হাত রাখলো, আর হাতটা যথেষ্ট ঠান্ডা। আমি একটুখানি কেঁপে গেলাম। তারপরে হাসতে হাসতে নিজের হাজব্যান্ডের দিকে তাকালাম, ভাবলাম হাজব্যান্ড হয়তো হাত ধরেছে। তাকানোর সঙ্গে সঙ্গে না আমি কেঁপে উঠলাম, কেউ নেই ওখানে, আর হাতটা না হালকা করে সরে গেল। আমি হালকা করে ভয়তে কেঁপে জানলাটা একদম বন্ধ করে দিয়ে আমার হাজব্যান্ডকে ডাকলাম। আমি ওকে বললাম, তুমি কি উঠেছিলে? বললো ঘুমের চোখে। ও বললো, না, কোথায় উঠেছি, আমি ঘুমাচ্ছি তো। তুমি এত তাড়াতাড়ি উঠেছো কেন, ঘুমিয়ে পড়ো। বলে ও ঘুমিয়ে পড়লো। আমার সারাটা শরীর সেই টাইমে ভারী হয়ে যাচ্ছে, বাট সেই টাইমে অতটা খেয়াল না করে যে না, এটা হয়তো আমার মনের ভুল হতে পারে। আমরা ঠিক 9:30টার দিকে আমার বোন আর বোনের বরকে ডেকে নিচে গেলাম। নিচে ওদের একটা ডাইনিং মতো ছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সমুদ্রতে গেলাম। সমুদ্রে গিয়ে চান টান করছি, তো আমার বোনের বর, বোন আর আমার হাজব্যান্ড তো উঠবেই না জল থেকে। আমি বললাম তোমরা তাহলে স্নান করো, আমি ওপরে গেলাম। আমরা গেছিলাম সমুদ্রেতে 11টার সময়। তখন কটা বাজে, 1টা, ভর দুপুর। তো আমার হাজব্যান্ড বললো আমি যাব। আমি বললাম না না, তোমার যেতে হবে না, আমি চলে যাব। তো হোটেলটা থেকে দীঘার যে সমুদ্রটা, ওটা বেশিক্ষণ না, মানে ওই 5 মিনিট টাইপের। তো আমি হেঁটে হেঁটে ওই গলির ভেতর দিয়ে চলে গেলাম। আমি আমার রুমে গিয়ে গেটটা আটকালাম, আটকে বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে আমি 2 মগ জল ঢেলে আমি ড্রেস চেঞ্জ করছিলাম। সেই টাইমে আমার অনবরত মনে হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে কেউ আমাকে দেখে যাচ্ছে। আমি না যতবার ঘুরছি কেউ নেই, যতবার ঘুরছি কেউ নেই। তো আমি কোনো রকম ড্রেস চেঞ্জ করে বাথরুম থেকে বেরিয়ে একটু শুয়ে রয়েছি। এইবার শুরু হলো আমার
জীবনের ঘটা যে ভয়ঙ্কর সময়গুলো, আমার মনে হলো একটা ভারী কিছু আমার গায়ের উপরে শুলো। আমি না, বিশ্বাস করবে না, একদম মানে কাত হয়ে শুয়েছিলাম, একদম সিধা হয়ে গেলাম। কেউ মনে হয় আমাকে টান দিয়ে সিধা করলো। আমার দুদিকের হাত একদম কেউ মনে হয় চেপে ধরে রেখেছে। আমি চিৎকার করব ওই শক্তিটা আমার নেই। আমি কোনো রকম ঝাটকান দিয়ে উঠলাম। ওঠার পরে না আমার গলা একদম শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার উপর প্রচণ্ড পরিমাণ অত্যাচার করলে যেমন হয় না, বা দৌড়ে আসলে যেমন হয় না, পুরো হাঁপাচ্ছি আর গলা একদম শুকিয়ে যাচ্ছে। তারপর আমি রুম থেকে বেরিয়ে যাব ভাবলাম। আমি ভাবলাম যে রুম থেকে বেরিয়ে যাই, কারণ সত্যি বলতে সেই টাইমটা আমি ভয় পেয়ে গেছিলাম। কারণ তুমি শুয়ে রয়েছো, কেউ নেই তোমার রুমে, কিন্তু কেউ তোমাকে হাত ধরে একদম সিধা করে তোমার দুটো হাত একদম দুই দিকে চেপে ধরে রয়েছে। তো আমি ভয়তে উঠলাম। উঠে না রুম থেকে বেরাবো, মনে হচ্ছে বাইরে থেকে কেউ একটা দরজাটাকে চেপে ধরে রয়েছে। কারণ বলছি, যে দরজাটা ছিল না, সেই দরজাটা শুধু তুমি ভেতর থেকে লক করতে পারবে, বাইরে থেকে লক করার কোনো জায়গাই নেই। লক করতে গেলে তোমাকে কি করতে হবে, তালা মেরে দিতে হবে। তো তালা তো আমাদের কাছে ছিল, আর লক কে করবে বাইরে থেকে? আর আমি বুঝতে পারছি টানলে না, একটা যদি কেউ পেছন থেকে ধরে থাকে, তুমি একটু টানলে হালকা দরজাটা খোলে। তো আমি যখন টানছি হালকা খুলছে, কিন্তু মনে হচ্ছে কেউ টেনে ধরে রয়েছে ওই দিক দিয়ে। তখন না আমার কেন একটা সন্দেহ হলো। আমি ভাবলাম আমার বোনের বোন আর হাজব্যান্ড এটা করছে। আমি কি করলাম, দরজার যে চোখ রেখে দেখার যেটা থাকে না, ছোট একটা ফুটো মতো, আমি হালকা চোখ রাখলাম। আমি যেটা দেখলাম, তোমরা বিশ্বাস করবে নাকি আমি জানি না, ওটা মানুষ না জন্তু আমি বুঝলাম না। ওর চুল বিশাল বড় বড়, একদম মানে মানে এক টাইমে তুমি স্নান না করলে যেমন একটা জট পেকে যায় না, সাধুদের মতো ওরকম একটা চুল। ওর মুখটা ঠিক দেখতে পাচ্ছি না, গায়ের রং পুরো একদম ডিপ চিপ কালো, আর ওর মুখ দিয়ে লালা ঝরছে। আমি বুঝতে পারছি একটা জলের মতো কিছু পড়ছে। আর ও না এক হাত দিয়ে আমার ওই দরজার যে নখটা হয় না, ওইটা ধরে রেখে দিয়েছে। আর আমি যত টানছি ও ছাড়ছেই না। আর একটা আওয়াজ তারপরে আমি শুনতে পাচ্ছি ওর মুখ দিয়ে বেরাচ্ছে, এই আওয়াজটা আমার সারা শরীর কাঁপিয়ে দিয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। আমি দৌড়াতে দৌড়াতে বিছানায় গেলাম। বিছানায় গিয়ে আমি কাঁদতে শুরু করলাম। হাউ মাউ করে আমি কাঁদছি, ভয়তে আমার বুক ফেটে যাচ্ছে। আমি ভাবলাম আজ মনে হয় আর নিস্তার নেই। তারপরে না, বিশ্বাস করো না, দরজাটা এত জোরে খুললো তোমরা বিশ্বাস করবে না। দাম করে একটা আওয়াজ হলো। আমি প্রচণ্ড ভয়তে চিৎকার করে উঠলাম। তারপরে দেখলাম দৌড়াতে দৌড়াতে আমার হাজব্যান্ড ঢুকলো। ওদেরকে দেখে বন্ধু আমি কেঁপে উঠেছি। ওরা বললো, কী হয়েছে কী হয়েছে? আমি বললাম না না, পেছন থেকে কেউ দরজা ধরেছিল। তো আমার হাজব্যান্ড আবার দৌড়ে গিয়ে দুদিক দেখলো, দেখে নিচে রিসেপশনে গেল। গিয়ে বললো, রিসেপশনের লোকটা বললো, কোথায়? ওপরে তো আপনারা ছাড়া থাকছেনই না, আর একজন বয়স্ক লোক থাকে, ওরা তো বাইরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার হাজব্যান্ড বললো আর কি, আচ্ছা ঠিক আছে বলে ওপরে চলে এলো। আমাকে সবাই মিলে বোঝাচ্ছে যে আমার মনের ভুল। আমি বললাম যে চলো ঠিক আছে, হতেও পারে আমার মনের ভুল, আমি ভুল দেখছি। তো তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা সন্ধ্যাবেলা একটুখানি এদিক ওদিক ঘুরলাম। ঘোরার পরে রাতে বাড়িতে এসেছি, মানে ওই ঘরে রুমে এসেছি। রাতে রুমে এসে আমার বোনের বর আর বোন মিলে একটা রুমে চলে গেছে, আমরা একটা রুমে চলে এসেছি। সেই টাইমে না কিছু মনে হয়নি। ঠিক রাত 12:30 বাজে, আমি আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছি। দরজার মধ্যে না একটা মানে কেউ যদি ভয় পেয়ে একদম ডাকে না, মানে বিপদে পড়লে সেরকম একটা আওয়াজ, দরজা খোলো দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো। আমার হাজব্যান্ড আর আমি কেঁপে উঠি। বাইরে গিয়ে দেখি আমার বোনের বর পাগলের মতো কাঁদছে, বলছে তোমাদের বোন কেরম করছে, তোমাদের বোন কেরম করছে। আমরা না দৌড়ে বোনের রুমে ঢুকি। ঢুকে দেখি বোন বেডের ওপরে নেই। বোন বাথরুমে নিজের মাথা ঠুকছে, আর ওর মাথা দিয়ে না গল গল করে রক্ত পড়ছে, আর ওই রক্তটা বাথরুমের দেয়ালেও হাত দিয়ে মাখাচ্ছে। আমার বর ওকে ধরে নিয়ে যেতে পারছে না, ওর গায়ে এত শক্তি। ও না লাস্টে বেডে আসে, এসে না খালি হাসছে, খালি হাসছে, হ্যাঁ 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 আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না।
আমার বর লাস্টে ওকে কি করবে বুঝতে পারছে না, ওকে বলছে আমায় চিনতে পারছিস, ও খালি হাসছে আর মুখ চুখ বেঁকাচ্ছে। লাস্টে আমার বর ওকে একটা চড় মারে, মারার পরে ও না জ্ঞান হারিয়ে ফেলে ওখানে। আমার বোনের বরের চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড ভয় পেয়েছে। তারপরে আমরা বলি যে ঠিক আছে আজকের আমরা এই রুমেই থাকবো 4 জনে। তো আমরা গেট আটকাই, আমার বোনকে আমরা কি করব বুঝতে পারছি না, তখনও রক্ত। নিচে রিসেপশানে গেলাম আমি আর আমার হাজব্যান্ড। রিসেপশানটা না পুরো অন্ধকার, আর দীঘায় অত রাতে তো ডাক্তার পাবো না। আমরা কোনো রকম মাথার মধ্যে আমাদের কাছে কিছু ব্যান্ডেজ ছিল, আমরা সবসময় মেডিকিট সাথে করেই নিয়ে যাই, তো ওখান থেকে ব্যান্ডেজ ওর মাথায় করার পরে না ওকে আমার কোলে শুয়ে রেখেছে। আর আমার হাজব্যান্ড আর বোনের বর একসাথে বসে রয়েছে, ওরা খুব চিন্তিত দেখাচ্ছে। ঠিক 2টো ওরকম বাজে, আমার একটু চোখ লেগেছে, সবাই 3 জনেরই একটু চোখ লেগেছে, আর বোন তো আমার কোলে ঘুমাচ্ছে। আমরা ফিল করতে পারছি আমাদের রুমের বাইরে না কেউ হাঁটছে, আর না একটা মেয়েলি কণ্ঠে কিছু একটা বলছে, যেটা এতটা ভয়ঙ্কর যে তোমরা বিশ্বাস করবে না। শেষে আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে। ওই আওয়াজ শুনে আমাদের 3 জনের ঘুম ভেঙে যায়। আমরা জড়সড় হয়ে বসে রয়েছি, আর রুমের না যে বাইরেটা মানে বারান্দাটা, ওটায় হালকা হালকা লাইট জ্বলছে, আর আমরা বুঝতে পারছি একটা ছায়া, মানে যখন লাইটের তলা দিয়ে তুমি এদিক ওদিক করবে না, তোমার ছায়াটাও করবে। আমরা বুঝতে পারছি একটা ছায়া না এদিক আর ওদিক যাচ্ছে। আমরা চুপচাপ, আমাকে আমার হাজব্যান্ড বলছে মুখে আঙুল দিয়ে একদম চুপ, কোনো আওয়াজ করবে না। হঠাৎ করে না আমরা বুঝতে পারলাম ওই ছায়া যে বাইরে রয়েছে সে আমাদের করিডোরের সামনে বসলো, মানে আমাদের দরজাটার সামনে একদম বসে বলল। এইবার শুরু হলো আরও জ্বালাতন। প্রথমে একটা গোঙানির শব্দ কন্টিনিউয়াস 2 মিনিট ধরে, তারপরে ওই গোঙানির শব্দ থেকে জিনিসটা কান্নায় বদলে গেল। একটা মেয়েলি কণ্ঠে পাগলের মতো কাঁদছে কেউ, আমাদের সারা শরীর ভারী। হঠাৎ করে না 10-15 মিনিট পরে কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। এইবার আমাদের ফিল হচ্ছে আমাদের ছাদের ওপর, মানে আমি আগেই বললাম হোটেলটা বেশি বড় না, 2 তলা হোটেল, ওপরে একটা ছাদ রয়েছে ছোট, তো আমরা ছাদে আর যাইনি। মনে হচ্ছে ছাদের ওপরে না কেউ একটা খুব জোরে জোরে লাফাচ্ছে, আর আমরা ভয়তে পুরো কেঁপে উঠছি। যদি গল্পটা এখানেই শেষ হয়ে যেত, হয়তো আজকে আমাদের জীবনে এত কিছু আসতো না। তারপর আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর হলো না। 3:30 4টে বাজে, 5টার সময় ভোরের আলো মোটামুটি উঠে যাবে পুরো। আমরা চুপচাপ শুয়ে রয়েছি, ঠাপ করে একটা আওয়াজ হলো। আমাদের পাশে একটা কাচের জানলা ছিল, ওইটার মধ্যে না একটা আওয়াজ হলো। আবার একটা ধাপ করে আওয়াজ হলো, মনে হচ্ছে কেউ কাচের ওই জানলাটার মধ্যে না হাত দিয়ে মারছে। আর যেহেতু এটা 2nd ফ্লোর, অত উপরে কে উঠবে? আমরা 3 জন ওইদিকে তাকালাম, জানলাটার দিকে পর্দা দেওয়া ছিল। আমার বোনের বর সাহস করে জানলাটার দিকে গেল, জানলার পর্দাটা সরাতেই ও চিৎকার করে পেছনে সরে আসলো। ওইটা কি দেখলাম আমরা 4 জন না খাটের থেকে নেমে একদম এক কোনায় সেটা গেলাম, আর চিৎকার করছি বাঁচাও বাঁচাও। জিনিসটা ছিল মানুষ না, ও মানুষ না এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ও কোনো একটা মানে কি বলবো, একটা জঘন্য জিনিস। ওর মাথায় চুল নেই, 2-4টে হয়তো চুল, দাঁত বের করা, একটা চোখ মনে হচ্ছে কেউ কেটে ফেলেছে, আর একটা চোখ পুরো বাইরে বেরিয়ে আছে, আর ওর হাতে পুরো রক্ত। ও জানলার মধ্যে খালি বাড়ি দিচ্ছে। আমরা পাগলের মতো চিৎকার করছি। শেষে আমার হাজব্যান্ড কি করবে না বুঝে, আমার কাছে ছিল হনুমান চালিসা, আমার ব্যাগ থেকে হনুমান চালিসাটা বের করে না ওর দিকে ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে না ওই জিনিসটা কোথায় একটা মিলিয়ে যায়। আমরা কি করি, সঙ্গে সঙ্গে আমাদের ব্যাগে যাই ঠাকুরের কিছু ছিল, গঙ্গার জল বলো বা কিছু, আমরা সবসময় এগুলো ক্যারি করি। যেহেতু আমি একটু ঠাকুর মানি, আমি এখানে এসেও পুজো করেছিলাম দীঘাতে গিয়ে, আমার বোনের চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দিই। আর আমরাও না খাটের ওপরে শুয়ে থাকি। পরের দিন সকালবেলা আমরা নিচে গিয়ে রিসেপশানে খুব ঝগড়াঝাটি হচ্ছে। রিসেপশানের লোক তো কোনোভাবেই টাকা দেবে না। শেষে আমরা ঠিক করি টাকা যাক, আমরা এমনিতেও কালকে চলে যেতাম, আজকেই আমরা রওনা দেবো। তো আমরা যখন রওনা দিচ্ছি না, ওই কাকু আর কাকিমার সাথে দেখা হয়।
ওরাও সেদিন বাড়ি যাচ্ছে। ওরা বলে, কী হলো বাবা, চলে যাচ্ছ? আমরা বলি, হ্যাঁ কিছু বিপদ হয়েছিল। ওরা তখন বলল, আমরা প্রত্যেক বছর এখানে আসি, এই হোটেলেই আসি। আমরা বললাম, কেন এই হোটেলে কেন? একটা কথা বলবো কাকু, আমার মনে হয় এই হোটেলটা ভালো না। উনি বলল, আমাকে এই হোটেলে আসতেই হয়, এই হোটেলেই তো আমি আমার মেয়েকে হারিয়েছি। যখন উনি এই কথাটা আমাদের সামনে বললো না, যে আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, আমাদের হাত পা পুরো ভারী হয়ে গেল। আমরা বললাম, কেন? উনি তখন বলল, না থাক, এইসব কথা বললে একটা হোটেলের বদনাম হবে, দরকার নেই। আমরা তাও কৌতূহলীভাবে ওনাকে জিজ্ঞেস করলাম। উনি তখন বলল যে, তাহলে শুনবে যখন বলছো শোনো, আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম অনেক আগে, আজকের কথা না। তখন এই হোটেলটা অতটা সেকেন্ড ফ্লোরও হয়নি, সেকেন্ড ফ্লোরের অর্ধেক, তখন মানে কাজ চলছে সেকেন্ড ফ্লোরে। সেই টাইমে আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিই। এই হোটেলটাতে এমনই একটা জিনিস আছে যেটা আমার মেয়ের মধ্যে ঢুকে গেছিলো। আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম, আমার মেয়ে খুব উৎপাত করছিল। আমরা ভাবলাম হয়তো ভূতে টুতে ধরেছে, আমরা বাড়ি নিয়ে যাই। আমাদের বাড়ি শিলিগুড়ি। বাড়ি নেওয়ার 3-4 দিন পরে আমরা ওকে ট্রিটমেন্ট তো করেই যাচ্ছি, 3-4 দিন হয়ে গেছে, কিন্তু আমরা ধরতে পারিনি ওকে কোনো শক্তিশালী প্রেত আত্মা ধরেছে। ওর মুখ দিয়ে না গোল গোল করে রক্ত বেরালো 4-5 দিন পরে, আর আমরা আমার মেয়েকে ফিরে পেলাম না। ও না মাঝে মাঝে আমার স্বপ্নে আসে, এসে বলে ও এই হোটেলে রয়েছে। আমরা তখন বললাম আমাদের বোনের কথা, যে ও নাকি কাল রাতে এরম মাথা ঠুকেছে, নিজের ফাটিয়ে ফেলেছে, পাগলের মতো করছিল। উনি তাড়াতাড়ি বলে, তোমরা যাই করো, ওকে নিয়ে যাও কোনো ভালো লোকের কাছে, নাহলে ওকেও বাঁচাতে পারবে না। আমরা গাড়ি করে কোনো রকম ওনার কথা শুনে আমাদের সারা শরীর ভারী। আর আমরা যতবার আমি চোখ মেলছি না, আমার বোন আমার কোলে শুয়ে রয়েছে, আমার বর গাড়ি চালাচ্ছে, আর আমার বোনের হাজব্যান্ডও রয়েছে। তো আমরা গাড়ি চালিয়ে কোনো রকম ইয়েতে আসলাম স্টেশন অবধি। আসার পরে মানে আমার হাজব্যান্ড চালকের পাশে বসেছিল। তো আমরা আসলাম কোনো রকম, আসার পরে না ট্রেনে উঠে বাড়ি ফিরলাম। গল্পটা এখানেও শেষ হলো না। বাড়িতে ফেরার পর আমার বোন ঠিক হয়ে গেল একদিনের জন্য। আমার বোনকে বোনের বর বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর ফোন এলো পরের দিন সকালবেলা। আমরা দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে দেখি আমার বোনের শরীরে একটাও জামা কাপড় নেই, আমার বোন গলায় দড়ি দিয়ে ঝুলছে। ওই দৃশ্য দেখে আমার সারা শরীর ভেঙে পড়লো। আমি বোনের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভেসে পড়লাম। আমার হাজব্যান্ড পাগলের মতো কাঁদতে লাগলো। আর শুধু আমি দেখতে পাচ্ছি ওর চোখ দিয়ে না রক্ত পড়ছে, শুধু চোখ দিয়ে রক্ত পড়ছে। তারপরে মাঝে সাঝে আমার বোন আমার স্বপ্নে আসতো। আমাকে বলতো কি, আমাকে এই হোটেলে আটকে রেখেছে এরা, আমাকে নিয়ে যা। ও আমাকে নিয়ে এসছে হোটেলে। আমরা কিছু বুঝতে পারতাম না। এরম স্বপ্ন আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা সবাই দেখতো। দেন না আমরা কি করলাম, একদিন আমার বোনের হাজব্যান্ড এই স্বপ্নটা বারবার দেখছিল। সবাই যখন এক স্বপ্ন দেখছিলাম, আমরা একটা পুরোহিতের কাছে গেলাম। উনি কিছু পুজো টুজো করলো ওখানে, আর উনি বললো একটা পিণ্ড দান করে আসতে গোয়ায় গিয়ে। তো যেহেতু নিজের লোক যেতে পারে না, আমাদেরই এক চেনা জানা আত্মীয়কে দিয়ে পাঠিয়ে ওর গয়ায় পিণ্ড দিয়ে আসা হলো। পিণ্ড দিয়ে আসার পরে না আস্তে আস্তে জিনিসটা নর্মাল হলো। তারপরেও দেখতাম 2-3 দিন, আস্তে আস্তে এখন আর বোনের স্মৃতি নেই। আমার বোনের হাজব্যান্ড এখনও বিয়ে করেনি, ওর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। কিন্তু আমার জীবনের এইটা একটা সবথেকে বড় ভুল, যে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার বোনকে হারিয়ে ফেললাম। তো যাই হোক বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তবে পড়ে শুনিও রিতম। আজকের জন্য এইটুকু। প্রথমে বলি, গল্পটায় আমার সবথেকে বেশি খারাপ লাগলো এই যে আমরা যে জিনিসটা দেখাই না, যে না চলো আজকে এটা এক্সপেরিমেন্ট করবো, ওটা এক্সপেরিমেন্ট করবো, এইটা যে কতটা খারাপ সেটা প্রুভ হয়ে গেল আজকে এই গল্পের মাধ্যমে। রিস্ক নেওয়া ভালো, কিন্তু বেশি রিস্ক নিয়ে গেলে এই জিনিসটা খারাপের দিকেও যেতে পারে। যাই হোক,
যদি তোমার এই দিদির গল্পটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে ভয় দেখিয়ে দিও। আর হ্যাঁ, আমি আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুনভাবে ভয় দেখাতে। আর হ্যাঁ, তোমাদের যদি লাইফে এরকম কিছু ঘটে থাকে আমার ডিসক্রিপশানে আমার জিমেল দেওয়া রয়েছে, ওখানে মেল করতে পারো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভয়ের ভিডিও নিয়ে। ভয় পাওয়াতে আবার ফিরে আসবো। আজকের জন্য এইটুকু, টাটা।